শুরুতেই আমরা স্মরণ করব যারা ২৪শে জুলাই আন্দোলনে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য শহীদ হয়েছে। আমাদের শহীদ আবু সাঈদ সহ শহীদ ওয়াসিম এবং আমাদের ময়মনসিংহের শহীদ রেদওয়ান হোসেন সাগর এবং অন্যান্য আরও যারা সারা দেশে শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আহত যোদ্ধা ভাইদেরকে। আসলে আপনারা জানেন ২৪শে জুলাইয়ে যে আন্দোলন টানা বেঁধেছিল, সেই আন্দোলন সারা দেশের মতো ছড়িয়ে পড়েছিল আমাদের ময়মনসিংহে। ৬ জুলাই ময়মনসিংহে প্রথম আন্দোলন শুরু করেছিল আমাদের আনন্দমোহন কলেজের ছোট ভাইয়েরা। তারা মাত্র কয়েকজন মিলে আন্দোলনটা শুরু করেছিল। তারপর সেই আন্দোলন ধীরে ধীরে ময়মনসিংহের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা ময়মনসিংহে ছড়িয়ে পড়েছিল। যখন আবু সাঈদ শহীদ হলো, তার পরবর্তীতে এই আন্দোলন যেন সকল তরুণদের হৃদয়ে আগুন জ্বেলে দিল। ১৯শে জুলাই শুক্রবার দিন ময়মনসিংহে কর্মসূচি ছিল টাউন হল মোড় থেকে। সেই টাউন হল মোড়ে সেদিন ছিল প্রচণ্ড রুদ্রোজ্জ্বল দিন। প্রচণ্ড রুদ্রের মাঝেও ময়মনসিংহে ছাত্র জনতার ঢল নেমেছিল। আমরা টাউন হল থেকে বিকাল ৩টায় সবাই সমবেত হয়ে মিছিল নিয়ে সবাই আমরা গিয়েছিলাম ঢাকা বাইপাস মোড় পর্যন্ত। আমাদের মিছিলে ছিল অসংখ্য তরুণ ছাত্র। এই ময়মনসিংহের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ ছাত্ররা, বিশেষত স্কুল কলেজের শিক্ষার্থীরা, জিরা স্কুল, ক্যান পাবলিক এবং আনন্দমোহন কলেজ সহ কৃষি বিশ্ববিদ্যালয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের তরুণ শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের মিছিলে অংশ নিয়েছিল। আমরা দেখেছিলাম সেই মিছিলে বিশাল অংশ জুড়ে ছিল আমাদের বোনেরা। তারা ছিল মিছিলের সম্মুখ ভাগে। সেই মিছিল যখন ঢাকা বাইপাস মোড় থেকে ফেরার সময় মিন্টু কলেজের সামনে আমাদের ময়মনসিংহের রেদওয়ান হোসেন সাগর অতর্কিত হামলায় শহীদ হলো। আমরা শান্তিপূর্ণভাবে দেশে যেই অরাজকতা চলতেছিল তার বিরুদ্ধে যে আন্দোলন চলতেছিল তারই অংশ হিসেবে কর্মসূচিতে সকলে অংশ নিয়েছিলাম। কিন্তু সেই মিছিলে দূষররা, ফ্যাসিবাদের দূষররা আক্রমণ চালিয়ে শহীদ করলো আমাদের রেদওয়ান হোসেন সাগরকে। ভাষায় ঘুমাতে পারতো না, তাদেরকে পালিয়ে বেড়াতে হতো। তারা জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং আমরা সেই আন্দোলনের অংশীদার হতে পেরেছিলাম। তারপর আমরা দেখলাম ৩ আগস্ট রাতের বেলায় তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে গুজব ছড়ালো যে আন্দোলনকারী কাউকেও তারা অস্তিত্ব রাখবে না। ময়মনসিংহে তারা কর্মসূচি ঘোষণা করলো। ময়মনসিংহে আমাদের আন্দোলনকারী ভাই বোনদেরকে ভয়ভীতি দেখানোর জন্য সারা রাত ৩ আগস্ট রাত্রে, আপনাদের যদি স্মরণ থাকে, সেই রাত্রে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভয়ভীতি এবং হুমকি দমকি দেখানো হলো। কিন্তু পরবর্তীতে যখন সেখান থেকে আমরা ফেসবুক লাইভে গিয়ে সকলেই প্রচার করা শুরু করলাম যে আন্দোলনকারী ভাই বোনেরা আপনারা সবাই রাজপথে নেমে আসুন, আমরা তাদের গুজবের রাত্রিকে, ভয়কে উপেক্ষা করে ময়মনসিংহে আজকে দেখিয়ে দিব যে কিভাবে আন্দোলনকে বিজয়ের দিকে ধাবিত করতে হয়। সেই লাইভ প্রচার হওয়ার সাথে সাথে ময়মনসিংহে যেন ছাত্র জনতার ঢল নামলো। চারদিক থেকে মুহূর্তের মধ্যে টাউন হল ময়দানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল। বাহিনীর লোকদের পক্ষ থেকে আমাদের সহযোদ্ধাদেরকে তারা বিভিন্নভাবে টেক্সট মেসেজ পাঠিয়ে বা ফোন কল, আননোন নাম্বার থেকে ফোন কল দিয়ে তারা নানান ধরনের ভয়ভীতি উঠিয়ে নেওয়ার ধমকি, এমনকি ৪ আগস্টে আমাদের দুজন সহযোদ্ধা মেহেদি হাসান তারেক এবং নাজমুস সাকিব আনন্দমোহন কলেজের, তাদেরকে তারা উঠিয়ে নিয়েছিল ডিপি অফিসের থেকে এবং তাদের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছিল। এবং এরকম দুঃসহ জীবন ছিল আমাদের সহযোদ্ধাদের। তাদেরকে নানানভাবে হুমকি ধমকি দেওয়া হতো, গুমের হুমকি দেওয়া হতো এবং তাদেরকে এই আন্দোলন থেকে নিবৃত্ত করার জন্য তারা এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা করেনি। এবং সেই আওয়ামী দূষররা যারা ছিল তারা অস্ত্রের মহড়া চালিয়েছিল যেন ভয়ভীতি দেখিয়ে আন্দোলনকারীদেরকে ঘরে বসিয়ে দেওয়া যায়, কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা পরদিন ৫ আগস্ট সেদিনও কর্মসূচি অব্যাহত রেখেছিলাম। যেহেতু অনলাইন ইন্টারনেট বন্ধ ছিল তাই আমাদের যোগাযোগ কিছুটা বিঘ্নিত হচ্ছিল। আমরা ঢাকা থেকে সেইভাবে খবর আসলে পাচ্ছিলাম না।
কিন্তু সর্বশেষ আমাদের 5ই আগস্টে যখন কারফিউ জারি করা হলো, তখন আমাদের কর্মসূচি বাস্তবায়নে অল্প কয়েকজন মাত্র আমরা ওই দিন ময়মনসিংহের রাজপথে অবস্থান নিয়েছিলাম, 15-20 বা 30 জনের মতো। কিন্তু তখন শোনা গেল, ঢাকা থেকে যতই সময় বাড়তে থাকলো, আমরা আস্তে আস্তে শুনতে পেলাম যে ফ্যাসিবাদের দোসররা ছাত্র জনতার অব্যাহত আন্দোলনের সম্মুখে কিভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বাঙালি সেই তাদের কাঁধে জেগে বসা ফ্যাসিবাদকে কিভাবে তাদের মাথা থেকে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র জনতার এই পদযাত্রার সম্মুখে, আন্দোলনের সম্মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। বাংলাদেশ নতুন করে আবার এক নতুন বাংলাদেশ রূপে গড়ে ওঠার সুযোগ আমাদের সামনে এসে উপস্থাপিত হলো।